কি ব্যাপার আপুরা, পরশুদিন আপনাদেরকে দিয়েছে তো আপনাদের সেই কাঙ্ক্ষিত উত্তর? আমার মুখের উপরে জবাবটা কি ছুঁড়ে মেরেছে? জুতা পেটাটা কি করেছে যে গাইস আমি ছোট সতীনের মায়ের দেয়া স্বর্ণের আংটিগুলা চুরি করিনি, আমার নামে মিথ্যা দোষারোপ দেওয়া হচ্ছে? কই উত্তর দিল না। আজকে তো ঠিকই মানে বক 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 করতে আসছে, কিন্তু উত্তর তো দেয় নাই। এই বিষয়ে একটা কথাও বলে নাই। মানে পুরাটা বিষয় পুরা ও হচ্ছে মানে এড়িয়ে গেছে। তার মানে আপনারা বুঝেন যে এই ঘটনাটা যে সত্যি। এখন আপনাদের কেন বিশ্বাস করতে কষ্ট হইতেছে আমি সেটা আসলেই জানি না। যাই হোক, আংটি চুরির বিষয়ে যা বলছি তাই, একটা কথাও কোনো নড়চড় না, একটা কথাও মিথ্যা না। যা বলছে আমি প্রত্যেকটা কথা সত্য। আমি আগেই বলছি যে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের কাছে। তো আজকে তো বড় সতীনের কথা শুই না, আপনারা বুঝতেই পারছেন। ও চুপচাপ নীরব, বিষয়টা নিয়ে একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই। মানে কি ও হচ্ছে আসলেই এই কাজটা করছে। এখন কি বলবে এটা নিয়ে আপনাদেরকে? আপনারা যে ওর কাছে জানতে চান, আপু আংটি চুরির বিষয়ে কিছু বললা না, তুমি নাকি আংটি চুরি করছো, একটু কিছু বলো। কি বলবো? ওর বলার মতো মুখ আছে? আজকে আসি বড় সতীনের কিছু কথায়। প্রথমত, ও বলছে কি ও নাকি জীবনও আমার মতো হবে না, আমার মতো এভাবে টাস টাস করে কখনো উত্তর দিবে না, ও নাকি এইসব কিছু করতেই পারে না, ও খুব ভালো একটা মেয়ে, মানে নিজের ঢোলটা নিজেই পিটায়। তো এখন আমি বলতে চাই কি, তুই নাকি আমার মতো গালিগালাজ করতে পারস না। আচ্ছা গাইস, এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করলাম যে আমি বড় সতীন এই পর্যন্ত, বড় সতীন বলেন জামাই বলেন সবাইরই আমি কয়টা গালি দিছি? আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন যে হ্যাঁ তুমি তো এই এই গালিগুলা দিছিলা। আর গালি কি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। ওরে চুন্নি বলি কারণ ও চোর, এটা তো কোনো গালির মধ্যে পড়ে না। কিন্তু ও যে বললো আমি নাকি খুব বাজেভাবে গালিগালাজ করি, সেগুলো নাকি উচ্চারণই করতে পারে না। তো সেই গালিগুলা কি সেটা আপনারাই একটু বইলা যেন। আর সবচেয়ে মজার জিনিস তো এইটা গাইস, ও নাকি গালিগালাজ করতে পারে না, অথচ আজকের ব্লগের শুরুটাই করছে ও গালিগালাজ করে। ছি, এসব কি উচ্চারণ করছে! আবার আমার ফ্যামিলি নিয়ে কথা বলে যে আমার ফ্যামিলি নাকি খারাপ, আমার ফ্যামিলির পরিচয় কেমন, এটা নাকি আমার কথা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, আমি একটু স্পষ্টভাবে জোরে কথা বলি, তার মানে এই না, জোরে কথা বলার মানে এই না যে তোর মতো ক্যাটক্যাট করি। তুই তো আস্তে আস্তে কথা বললো, তোর গলাটা যে বোন এত বাজে শোনায় মানুষজন। আমি বারবারই একটা কথা বলি, বড় সতীন যদি না হইতি, তোর গলার মানে যে বয়সটা সেটা নিয়ে যে তোর কত কথা বলতো তুই জাস্ট ভাবতেও পারস না। তো মানে আমার কথা শুনলে নাকি বোঝা যায় আমার ফ্যামিলি কতটা খারাপ। ও নাকি জীবনে আমার মতো হবে না, কারোর ফ্যামিলি নিয়ে কোনো ধরনের কোনো কথা তুলবে না, যাই হয়ে যাক না কেন। ওর নিজের মুখের কথা ছিল এটা। মানে এখন আমার ফ্যামিলির ছোট লোক, আমার ফ্যামিলি খারাপ, আমার ফ্যামিলি রিক্সাওয়ালা, আমার ফ্যামিলি এটা, ও যে কত কিছু বললো, তা বলি কি তুমি কি তোমার পরিবারের কথা ভুইলা গেছো? তোমার ভাই যে অটো চালায় সেটা তুমি ভুইলা গেছো? আমি কালকে বারবারই বলছি, আমি মানে কথাটা বলতে গিয়েও বারবার আটকাইছি যে ওর ফ্যামিলির কে হচ্ছে অটো চালায় এটা আমি বলবো না। তাহলে মানে আমার নিজের কাছে এই জিনিসটা ভালো লাগতেছিল না। আমি চাইতেছিলাম যে যেহেতু আপনারা ওটা সম্মান দেন, একটু সম্মানটা থাকুক, দেখিও ধরে রাখতে পারে নাকি। এখন নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারে, সেখানে তো আমার কিছু করার নাই। মানে কি আর বলবো, নিজের ভাই অটো চালায়, ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলে। আরে আমার 14 গোষ্ঠীতে কারোরে পাবি যে রিক্সা বা অটো কিছু চালাইছে, কিন্তু তোর নিজের ভাই অটো চালায়, তুই কারে কি বলতে আসিস বোন? 14 গোষ্ঠীর কথা বাদ দে, এখন আমার যে প্রজন্ম আছে, আমার বাপ সরকারি চাকরি করছে, আমার ভাইরা সরকারি চাকরি করে, আমার মাও শিক্ষিত। তোর ঘরে মানে কি বলবো বোন, অটো যে চালায় তার ঘরের অবস্থা কি, তার পরিবেশটা কেমন, সেটা নিয়ে আর কিছু বলতে হবে না। মানুষজন এমনি বোঝা যায় যে ওই ঘরের পরিবেশটা আসলে কেমন হইতে পারে। আমি বলতে চাই নাই, কিন্তু বলতে বাধ্য হইলাম। আর আমি কোনো পেশাকেও ছোটোভাবে দেখি না যে আমার ভাইরা সরকারি চাকরি করে, আমার ভাই আর্মি অফিসার হয়ে গেছে দেখা আমি কোনো পেশারে ছোটো করে কথা বলি। আমার মানে এ ধরনের অভ্যাস নাই। কিন্তু তোদের কারণে বলতে হইল, আজকে আমি বলতে বাধ্য হইলাম। এই রকম কথা আমারে কখনো বলতে হবে আমি ভাবি নাই, যে কারোর পেশা নিয়েও আমারে বাজে কিছু বলতে হবে। আমি বলতে চাই নাই গাইস, আপনারাই দেখছেন। আপনারা তো সবসময় শুধু আমার দুষ্টাই দেখেন, তো মাঝে মাঝে একটু ভালো দিকগুলো দেখার চেষ্টা করবেন যে না,
ও জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, ডিরেক্টলি বলতে চায় নাই যে বড় সতীনের কে হচ্ছে অটো চালায়। মাঝখানে আরেকটা কথা বলি গাইস, ও সমাজ নিয়ে কথা বলে। সমাজ কি জিনিস সেটা যদি বুঝতি তাহলে ওই যে জামাই নিয়ে ঘরে বসে থাকতি না, শ্বশুর শাশুড়ি তারপরে আত্মীয় স্বজন সবার সাথেই সম্পর্ক ভালো থাকতো। আর তোরা তো বরিশাইলা মাতারি, তোদের তো নাকি এটা নাকি ডায়লগই, তুই নিজের মুখেই বলতি যে নিজেরারটা নিজেরা খামো, নিজেরারটা নিজেরার মতো সব কিছু করমো, মাইনসেরে কেন দিমু, মাইনসেরে কেন খাওয়ামো। তো আসলেই তোর স্বভাবটা ওইরকম আছে। যাই হোক, অটো চালক বইলে আমার আসলে কাউরে কোনো মনে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়েছি বড় সতীনের কারণে। ও তো জামাইরে দিয়া বলাইছেই। তারপরে যতদিন ও ব্লগ কইরা গেছিল ততদিনই বলছে একদম ঠিক আছে, ছোট সতীনের পরিবারকে রিক্সাওয়ালার পরিবার বলছে, ছোট সতীনের বাপ ভাইকে রিক্সাওয়ালা বলছে, একদম ঠিক করছে, আরও বেশি করে বলা উচিত ছিল। তখনও আমি আমার মুখটা খুলি নাই যে ওর নিজের ভাই অটো চালায়, কারণ আমি কারোর মনে কষ্ট দিতে চাই নাই, কারণ আমি কোনো পেশারে ছোটো করে দেখি না, তাহলে আমি কেন এইভাবে বলবো। তা আমি কথাটা ঘুরাই পেঁচে অনেক বলছি, অনেক ধামাচাপা দিতে চাইছি, তা এখন আমার আর কিছু করার নেই। তো আমি আজকেও বলতাম না, কিন্তু বড় সতীনের একটা কথার কারণে আমি বলতে বাধ্য হয়েছি। ও যে বলল যে মানে আমার ফ্যামিলি নাকি অনেক খারাপ, আমার ফ্যামিলি নাকি রিক্সাওয়ালার পরিবার, এইভাবে যে কথাটা বলছে, তো তখন কি আমি চুপ করে থাকতে পারি? একটা মানুষ কয়দিন চুপ করে থাকে? আর ও ভিডিও বানায় নাই যা করছে, কি যে বলবো গাইস আপনাদেরকে, আপনারা তো বললে বিশ্বাস করতে চান না। মানে আপনাদেরকে ভিডিওতে আমি প্রমাণও দেখাই, সেটাও আপনাদের বিশ্বাস হয় না। এখন আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখাতে হবে, এখন আপনাদেরকে আমার মেয়ের কসম খাইতে হবে। ভাই রে, দরকার নাই তো, আল্লাহ ছাড়া কারো কসম খাওয়াও যায় না, আর আল্লাহ সব দেখতেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ জানে। তা আমার মধ্যে না ওই যে আল্লাহর ভয়ও আছে, মরার ভয়ও আছে, সবই আছে। তা আমি একজনের নামে শুধু শুধু এত বড় একটা অপবাদ জীবনেও দিব না, এতটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন আপনারা। আমি বড় সতীন না যে নিজেরা ভালো সাজানোর জন্য মানুষের নামে যা তা বলে দিতে পারবো। আর আমার নাকি আসল রূপ ফাঁস হয়ে গেছে, কি জানি ওদের মধ্যে ঝগড়া হয় নাই, কথা কাটাকাটি হয়েছে। গাইস, এই যে আমি কথাটা কি শুধু শুধু আপনাদের মনে হয় কোনো কিছু আমি বলি? তো আজকে আরেকটা কথা আপনাদেরকে বলি, হাড়ির খবর আজকে আরেকটা বাইর করি। এই কথা কাটাকাটি ওদের মধ্যে হইতেই থাকে, আর কথা কাটাকাটিটা এত মানে নরম সুরে হয় যে মনে করেন যে ঘরের মানুষজন সবাই শুনে ফেলে যে ওদের মধ্যে কি পরিমাণ কথা কাটাকাটি হয়। ও প্রায় সময় এমন করতো, এমনকি আব্দুর রহমান হয়েছে 1 সপ্তাহ না জানি 2 সপ্তাহ হয়েছে, তখন ওই টাইমে ওদের দুই জামাই বউয়ের মধ্যে এমন ঝগড়া লাগছিল, ওদের মধ্যে নাকি জীবনে ঝগড়া লাগে না, এমন ঝগড়া লাগছিল যে জামাই বাধ্য হয়ে ওরে 2-4টা থাপ্পড়ও মারছিল। মানে এমন রাগ উঠাই ফেলছিল জামাইয়ের, মানে কি বলবো গাইস, ওদের মধ্যে নাকি ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা খালি উতলাইয়া পড়ে। তো 2-4 থাপ্পড়ও মারছিল, আমার জামাই তো আবার রাগী মানুষ। কিন্তু বড় সতীনের বেলা তো বুঝেনি কতটা শান্ত কতটা নম্র হয়ে থাকে, কিন্তু তারপরও বড় সতীন কি কাজ করছে যার কারণে আমার জামাই ওরে 2-4টা দিতে বাধ্য হয়েছে। তো ও কি করছে জানেন, ওই টাইমে ও হচ্ছে ভুরকা টুরকা পইরা তারপরে হচ্ছে ব্যাগ ট্যাগ গুছাইয়া এই রওনা ধরছিল, আমি আর ওর সংসার করব না। মানে এমন একটা কথা বলছে গাইস, জামাইরে তুই তো গারিব কইরা পর্যন্ত কথা বলছে। তো ওই মেয়ের মুখ দিয়ে এত বড় বড় কথা কেমনে বাইর হয়? বোন, তুই আমার নামে কথা বললে আমি যে কত খবর তোর জানি, আসার পরে এই 4 বছর 5 বছরে তোর কত রূপ যে আমি দেখছি, সেটা কি তুই জানোস না? তোর সব কিছুই তো আমার জান না, নারী নক্ষত্র। তুই আমার নামে কয়টা কথা বলতে পারবি? জাস্ট এতটুকু কথাই বলতে পারবি যে ওই যে শুরুর দিকে আমি জামাইয়ের সাথে শুধু একটু রাগ করে থাকতাম, কারণ আমার জামাই আমারে পাত্তা দিতেছে না। আমি তার মানে তার কাছে যাইতে চাইতেছি, তার কাছ থেকে একটু ভালোবাসা চাইতেছি, কিন্তু সে সেটা আমারে দিতেছে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের রাগ হবে, তখন একটা মেয়ে যা করতো আমি ঠিক সেটাই করছি। কিন্তু বাড়ি থেকে তো পালাইও যায় নাই চুরি কইরা, তারপরে হইতেছে কি জানি জামাই সম্মানহানিও তো করি নাই অনেক অনেক মানুষের সামনে। তোর মতো হচ্ছে আমার স্ট্যাটাস না, তো আমার সাথে প্লিজ তুই হচ্ছে নিজেরে মিলাইস না, আমার কাছে আসতে তোর 100 বছরের আরও বেশি লাগবে।
তো গাইস মানে এত পরিমাণে হচ্ছে ঝামেলা হয়েছে, ও হচ্ছে ব্যাগপত্র ওই টাইমে একদম গুছাইতেছিল, আর আমি এদিকে ওরা আটকাইতেছিলাম, আরে তোমরা এগুলা কি শুরু করছো, ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা, এরকম চিল্লা চিল্লি এরকম করলে কি হয়, এগুলা কি শুরু করছো, বাচ্চাটা মাত্র জন্ম হয়েছে, দুইজনে এমনি তো সব সময় তোমাদের বাইজা যায়, কিছু একটা হওয়ার আগে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আবার এখন নাকি ব্যাগ গুছাইবা, এইসব কি, আর জামাইরে এইভাবে কেন কথা বলতেছো, ঝামেলা তো একসময় মিট হবে, এরকম কেন করতেছে, আমি শুধু বারবার এটাই বলতেছিলাম। তারপর ও ব্যাগপত্র গুছাইতেছিল, ওর আমি শুধু আটকাইতেছিলাম, ওর ব্যাগটা হচ্ছে আমি দূরে নিয়ে ফালাই দিছি, যে এইসব মানে এই ঘরে চলবে না, চুপ থাকো, যাও গিয়া বাচ্চার পাশে শো, বাচ্চা কান্না করতেছে বাচ্চার পাশে গিয়া শো। যদিও বা আব্দুর রহমান ওই টাইমে ঘুমাইতেছিল, জাস্ট আমি ওরে বলার জন্য বলছি যে আব্দুর কান্না করতেছে, তুমি যা আব্দুরের কাছে গিয়া শো। মানে কি পরিমাণ ঝামেলাও কইরা গেছে, এখন বলে কি ওদের জামাইয়ের বউর মধ্যে নাকি কি ভালোবাসা, কি আন্ডারস্ট্যান্ডিং, মানে জামাই যখনই আমার কাছে একটু আসতে চাইতো, যখনই জামাই হচ্ছে আমার প্রতি একটু ভালোবাসা কাজ করতো, তখনই মনে করেন যে ওর হিংসায় জ্বলে যেত, ওই টাইমে এমনটা হয়েছে। মানে আব্দুর রহমান হওয়ার পরে তো আমি বলছি যে আমার সংসারের প্রতি আরও দায়িত্ববোধ বেড়ে গেছে, অনেক খাটাখাটি আমার করতে হইতো। তো সেটা দেখে যেই কোনো পুরুষেরই তার বউর প্রতি যদি মানে মানুষটা ওই রকম নরম মনের হয়, বিবেক বুদ্ধি থাকে, তাহলে সবারই বউর প্রতি একটা ভালোবাসা আসবে। তো আমার জামাই তো ওই রকমই, তো আমার জামাইয়ের ওই টাইমে আমার প্রতি একটু ভালোবাসা আসছিল, ওইটা দেখা ওর এত হিংসা লাগছে, তখন ওদি জামাই বউ বেঁচে গেছিল। মানে বোন কি বলবো, যাই বলবো না কেন, তুই যত বলবি না তত আমার পেটের খবর আরো বাড়বে। আর আজকে আমি একটা কথা বলতেছি, যদি মানে আমার জামাই ভাই, আমি আমার জামাইরে কপি করি না, আমি আমার জামাইরে যা মন চায় তা বলি, সেটা নিয়ে তুই কেন কথা বলবি, তুই তো অনেক ভালো একটা মেয়ে। ভালো মেয়েরা কি কখনো একজন জামাই বউর মাঝখানে কি হয় সেটা নিয়ে কখনো কথা বলে? আমি আমার জামাইরে যা মন চায় তা বলি, তোরে যেটা বলি তুই শুধু সেইটুকুর উত্তর দিবি, আর আমার জামাইরে আমি যা বলি সেটার উত্তর আমার জামাই দিতে পারে, আমার জামাই বোবা না, আমার জামাই হচ্ছে ধ্যানদা না যে কানে শুনে না, ওই উত্তরটা তোর দিয়া যেতে হবে, এমনকি আমার জামাই তো তোর উত্তরগুলোও দিয়া যায়, তো তোর কেন কথা বলতে হবে? আমি আমার জামাইরে যা মন চায় তা বলবো, সেটা আমার জামাই আবার আমারে হচ্ছে রিপিট করবে, তুই মাঝখানে ঢুকিস না, তুই অনেক ভালো মেয়ে না, তুই থার্ড পার্সন হইয়া সাইডে দাঁড়াই থাকা শুধু দেখবি সব কিছু। যাই হোক গাইজ, সকালবেলা তো আপনারা দেখছেন যে ফকিন্নি কি একটু গরুর মাংস আর হচ্ছে ঢেঁড়সবাজি করছে, সেটা মানে রান্না করে কি যে ফাপড় ছাড়তেছিল, জামাইরে কোন জায়গায় নিয়ে নামাইছে ও, কি সব যে রান্না করে কি সব যে করতেছে, আল্লাহ রে আল্লাহ, একমাত্র আল্লাহই ভালো জানে। ও রে গাইস, আপনাদেরকে তার একটা মজার কথা বলতে আমি ভুলেই গেছি, ওই যে আমার জামাই রাগ ভাঙানোর জন্য তার বড় বউয়ের জন্য চকলেট আনছে না, তো সেটা নিয়ে একটা মজার জিনিস বলি, মানে খোসাগুলার এমন বাজে অবস্থা ছিল, দেখলেই বোঝা যাইতেছিল কেউ হয়তো ওইগুলারে ভিক্ষা দিছে, মানে আমার জামাই তো মনে করেন যে ভার্সিটিতে অনেক হাই ক্লাস ছেলেরা আছে, যাদের ঘরে মনে করেন যে খাবার দাবার খাওয়ার মতো মানুষ নেই, এত খাবার দাবার ওরা কি করবে, তো ওই ফ্রেন্ডরা মনে হয় একটু দয়া মায়া করে এই চকলেটগুলা ভিক্ষা দিছে, আর এটারা এসে চালাই দিছে যে গাইস আমি আমার বড় বউয়ের জন্য হচ্ছে চকলেট কিনে আনছি। মানে সেই চকলেট পাই আমার জামাই কি ফাপড়টাই না ছাড়লো, যে কি জানি একটা চকলেটের দাম নাকি এত বেশি, যে আমার বাপ মা নাকি যা আনছে এই পর্যন্ত সেই সব কিছুর চাইতেও চকলেটটার দাম বেশি। আরে চকলেটটার দাম কত টাকা গাইস আপনারাই বলেন তো, হাইস্ট গেলে 700-800 টাকা হবে, এর চাইতে বেশি কি এই একটা চকলেটের দাম হবে? তার উপর আবার ছোট, বড় সাইজের হইলে একটা কথা ছিল। তো আমি হাসবো না কি করবো আমি আসলে বুঝতেছি না। যাই হোক আনছে, আর মনে হয় 1000 টাকা কারোর কাছ থেকে হচ্ছে ভিক্ষা নিয়ে আসছিল, সেটা নিয়ে কেক আই না আপনাদের সামনে হচ্ছে আজকে ফাপড় ছেড়ে গেল। আর বড় সতীন গাইস কি একটা অবস্থা, আমি যদি বলতাম না যে কেক হচ্ছে বড় সতীন পুরাটা খাইয়ে ফেলছে, তখন কিন্তু আপনাদের গায়ে লাগতো। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, ও ভিডিওটার মধ্যে আমি দেখলাম যে বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাইলো, কেকের পিসটা কাটানোর পরে ও হচ্ছে ছুরিটা নিজে নিয়ে নিল, ও মা, এরপরে আবার দেখি যে কেক অর্ধেকই উধাও হয়ে গেছে, আর অর্ধেক আছে, তো অর্ধেকটা কই গেল? আমার জামাইও কিন্তু একসাথে তেমন একটা কেক খাইতে পারে না, আর বড় সতীন হচ্ছে আগের থেকেই কেক অনেক বেশি পছন্দ করে, ঘরে কেক আনলেই ওরই মানে সবচেয়ে বেশি খাওয়া হতো, আর আমি হচ্ছে কেক তেমন একটা খাইতে পারি না, আমি এক পিস কেকও খাইতে পারি না। এমনও সময় যায় যে ঘরে কেক আনলে আমি সেই কেক ধরেও দেখি না, কারণ কেকের দিকে আমার কোনো আগ্রহও নাই, আমি কেক খাইতেও পারি না।
কেক মিষ্টি জাতীয় জিনিস এগুলো আমি খেতে পারি না। তো যাই হোক, ওইটা বড় সতিনী খেয়ে নিছে। তো আপনারা যে বলেন আমি কেক চুন্নি, আমার যাইসা বলেন, তো কেক চুন্নিটাকে, সেই জন্য এই উদাহরণটা দিলাম, আপনারাই বুঝে নেন। কেকটা কে যে আগের বার খাইছিল সেই কথাটা আমি এখন আর না বললাম। আর আরেকটা কথা গাইস, আজকের ভিডিওতে আপনারা আমার চেহারাটা একদমই দেখতে পাচ্ছেন না বললেই চলো। অন্যান্য টাইমে তো মাঝে মাঝে আপনাদেরকে একটু দেখা দেই, মানে রান্না বান্নার মাঝখানে মাঝখানে, কিন্তু আজকে দেখাই নাই। কারণ রান্না করতে আইসা এত গরম পড়তেছে গাইস, আমি গরমে ঘামে চেহারার এত মানে কি যে অবস্থা হয়েছে, পুরো গোসল করতেছিল আবার চেহারাটা, চুল তো একদম ঘামে ভিজা অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে আর চেহারাটা আনি নাই গাইস আপনাদের সামনে। আর আরেকটা কথার উত্তরও দিয়ে নেই, কিছু বড় লোক চাপারা হচ্ছে আইসা মানে খুদ ধরে যে কি জানি ঘরের ভিতরে রান্না করেছি, ঘর থেকে আসতে গন্ধ আসে না, এই গন্ধ আসে না, ওই গন্ধ আসে না। তো ভাই, মানুষ কি ঘরে রান্না করে না তো কি বাইরে রান্না করে? আর রান্নাঘরে জায়গা না থাকলে তখন কি করবে মানুষজন? মানে আমাদের রান্নাঘরগুলো তো কত বড় বড় গাইছে, আপনারাই জানেন। তা এখন ঘরে রান্না করলেই বা কি হয়েছে? ওহরো মানুষজন এখন ঘরে রান্না করে। গরমের মধ্যে অনেকেই দেখা গেছে কি চুলা অনেকে খুললা নিয়ে আসছে, আইনা হচ্ছে ঘরের ভিতরে রান্না বান্না করে গরমের কারণে। তো এই বড়লোক চাপা যে আসলে কোত্থেকে আসছে আমি নিজেও জানি না। রান্নাঘরে রান্না করলে কি সেই গন্ধটা পুরা ঘরে ছড়ায় না? পুরা ঘর তো ছড়ায় ছড়ায় গাইস, পাশের বাড়িতেও গন্ধ চলে যায় যে কি রান্না করতেছে। তো কি বুঝাইলো আসলে ঘরে রান্না করলে আসতে গন্ধ আসে, এইটা আসে সেটা আসে? আমি কি ঘরের ভিতরে মাছ ধুই না কিছু করি? আমি তো জাস্ট এসে আমার রান্নাটা বসাই, ধোয়া ধুই কাটাকাটি যা আছে সব তো আমি রান্নাঘরেই শেষ করে আসি। এখন আমার চুলায় যেহেতু গ্যাস নেই, আমার কি করার আছে? তো এইটুকু জিনিস যদি আপনারা না বুঝেন, আপনাদেরকে যদি ছোট ছোট বাচ্চাদের মতো সব কিছু ধরে বুঝে দেওয়া, মানে দেওয়ার পরেও আপনারা বুঝেন না, তো কি করতে পারি বলেন? আপনাদের জন্য আপারা প্লিজ বলেন। থাক থাক, আর বলা লাগবে না। আপনারা যে কি বলবেন সেটা আমি জানি, কারণ আপনারা হচ্ছেন বড় সতীনের অন্ধভক্ত। আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের কমেন্টে সুন্দর সুন্দর কিছু কিউট কিউট কমেন্ট করে যাবেন, দেখতে ভালোই লাগে আমার কাছে। আর বড় সতীন তো এগুলো দেখে জ্বলে, বুঝেন না? একটু আপনারা সবাই সাড়া দিয়ে যাবেন আমার ভালোবাসার মানুষটা যারা আজকের ব্লগটা দেখবেন। আর গাইস, আজকে যাই হোক, এত গরমের মাঝেও ছাদে গিয়ে এই জিনিসটাই আমার কাছে শান্তি লাগছে যে জবা গাছের, মানে জবা ফুলের গাছে এত এত জবা আসছে, গাছটা যে দেখতে কি পরিমাণে সুন্দর লাগতেছিল গাইস, আমার মনটা চাইতেছিল গাছটার আমি পুরো জড়াইয়া ধরি, কিন্তু সম্ভব না। জবা গাছের ওই জবা ফুলের মধ্যে না পিঁপড়া থাকে এক গাদা কইরা।